হচ্ছে কতদিন এই জায়গায় ছিলাম, হচ্ছে হিউরিস্টিক ইভ্যালুয়েশন অফ টু ট্রাভেল ওয়েবসাইট। দ্যাট মিনস দুইটা ট্রাভেল ওয়েবসাইট, একটা হচ্ছে ট্রাভেলোসিটি এবং একটা হচ্ছে এক্সপেডিয়া। এই দুইটা ট্রাভেলিং ওয়েবসাইট জাস্ট হিউরিস্টিক ইভ্যালুয়েশন করছিলেন এই ব্যক্তি। ওকে, তো আমরা হচ্ছে এই এক্সপেডিয়াটা নিয়ে মূলত হচ্ছে একটু আলোচনা করতাম। তোমরা গুগল করলেই দেখতে পারবা যে হচ্ছে গুগল করলে হচ্ছে এক্সপেডিয়া আর হচ্ছে তোমার ইয়েটা দেখতে পারবা, এক্সপেডিয়া। এক্সপেডিয়া যদি দেখি তাহলে হচ্ছে যে এক্সপেডিয়া ট্রাভেল ওয়েবসাইট, এখানে হচ্ছে 2015 সালে ওনার ওয়েবসাইটে যা অবস্থা ছিল সেটার উপরে বেস করে এই হিউরিস্টিক ইভ্যালুয়েশনটা করা হয়েছে। 2017 সাল লেখা, বাট আমাদের 2015-তে ইভ্যালুয়েশন কন্ডাক্টেড অন জুলাই 2015। ওকে, 2015-এ হচ্ছে যে ইভ্যালুয়েশনটা করা হয়েছিল সেটারই হচ্ছে একটা রিপোর্ট আকারে এখানে তৈরি করা। এখানে জাস্ট ওরা হচ্ছে কয়েকটি জিনিস কনসিডার করছিলাম। আমরা দেখছিলাম যে হচ্ছে একটা টাস্ক কি করতে গিয়ে প্রবলেম ফেস হচ্ছে সেটা ইভ্যালুয়েট করতেছে কি টাস্কটা এখানে দেওয়া, এবং হচ্ছে ভায়োলেশন এখানে হচ্ছে এই যে এই টাস্কটা করতে গিয়ে কি পরিমাণ ভায়োলেট হচ্ছে এবং সিভিয়ারিটি কেমন, ওয়েবসাইটটা মেনটেন করার ক্ষেত্রে এটা সিভিয়ারিটি কেমন, এটা খুবই বেশি গুরুতর নাকি হচ্ছে খুব কম, এটা হচ্ছে আমরা স্কিপ করতে পারি এরকম। এর হচ্ছে যে হিউরিস্টিক ভায়োলেট এটা আর কি দেয়া, কি ভায়োলেট করছি আমরা, রিকগনিশন এবং হচ্ছে হেল্প, এই দুটো আমরা এখানে ইয়ে করতে পারি নাই, মানে এই টাস্কটা এই দুটো করতে পারি নাই, এবং ডেসক্রিপশন আর পুরো ব্যাখ্যাটা দেয়া আছে। ওকে, তো এখানে হচ্ছে ওই যে টিকিট ক্রয় করতে গিয়ে এটা ইয়ে করছিল, এবং পরে আর একটা দেয়া আছে যে হচ্ছে তোমার আর একটা টাস্ক হচ্ছে কি যে ফ্লাইট কি বলে ফ্লাইট তোমার রেটিং সিস্টেমে ঝামেলা করা বা হচ্ছে ঠিক মতো ইয়ে না দেয়া। এবং আরেকটা ইয়ে ছিল, থার্ড ইস্যু, সেটা ছিল যে সাজেশনস অ্যান্ড ইনফরমেশন নিডেড টু হেল্প ইউজার টু হুইচ সিট দে প্রেফার, মানে আমরা হচ্ছে সিট যে সিলেক্ট করব সেই সিট সিলেকশনের ব্যাপারটা যদি আরো ভালো হইতো সেটার ক্ষেত্রে আরো ইয়ে ছিল যে আমি চাইলেই ট্রেনে, আমরা যখন বর্তমানে রেল সেবা অ্যাপ দিয়ে ট্রেনে লগ ইন করো কখনো, তাহলে দেখবা যে আমরা হচ্ছে অনেক সময় সিট সিলেক্ট করতে পারি, তাই না, যদি হচ্ছে ফাঁকা থাকে। তো আমরা আমাদের ইচ্ছা মতো সিট এখান থেকে বাছাই করে নিতে পারি, যদিও পুরো সিটি দেখায় না। আমরা হচ্ছে কিছু স্পেসিফিক সিট সিলেক্ট করতে পারি, যেগুলো হয়তো সবুজ দেখায় সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো এই তো ফ্লাইট ইনফরমেশন এগুলো একটা ছিল, হ্যাঁ এক্সপেরিয়া, এটা মূলত দেখো যে এক্সপেরিয়ার উপরে বেস করে যে কি কি আমরা হচ্ছে আরো ইমপ্রুভ করতে পারি সেই ব্যাপারগুলা এখানে হচ্ছে দেখানো আছে। হুম, হুম। তো আমরা হচ্ছে আজকে সম্ভবত আমরা হচ্ছে লাস্টে এক্সপেরিয়া পর্যন্ত শেষ করছিলাম, আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে দ্য এক্সিকিউশন, দ্যাট মিনস হচ্ছে ট্রাভেলোসিটি যে ওয়েবসাইটটা আছে, আমাদের ট্রাভেলোসিটি ওয়েবসাইটে হচ্ছে মুভ করি, travelocity.com। ওকে, তো ট্রাভেলোসিটি সিমিলার কাইন্ড অফ ওয়েবসাইট, যেটা কিনা হচ্ছে আমাদের ওই ট্যুরের প্ল্যান বা হচ্ছে এই রিলেটেড কোনো কাজ করে। তো ওই 2015-এ ট্রাভেলোসিটি ওয়েবসাইটের উপর বেস করে ওইখানেও হচ্ছে ইভালুয়েট করা হয়েছিল। তার মধ্যে একটা টাস্ক ছিল কি, যে হচ্ছে পারচেসিং এ রাউন্ড ট্রিপ ফ্লাইট ফ্রম সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউএসএ টু ইস্তানবুল তুর্কি, ডিপার্চিং ডিপার্চিং অন Saturday 7/11/15 and returning on 8/11। আমার মূল মূল কাজটা হচ্ছে এইটা। তো আমাদের প্রথম যে ভায়োলেশনটা সেটা কি হচ্ছে, বিং আনশিওর অ্যাবাউট হুইচ অপশন ইজ টু পিক এন্ড হোয়েন চুজিং এয়ারপোর্ট। দ্যাট মিনস
এয়ারপোর্ট যখন আমরা সিলেক্ট করব তখন হচ্ছে একটা আনসিওরিটি দেখা দিচ্ছিল। ওকে, দ্যাট কাইন্ড অফ তুমি যদি এখানে একটু সার্চ করো, এখন হয়তো এটা চেঞ্জ করে ফেলছে অনেক কিছু। হ্যাঁ, যে আমরা হয়তো স্যান ফ্রান্সিসকো দিচ্ছি এখানে, এই স্যান ফ্রান্সিসকো দিলাম। তো স্যান ফ্রান্সিসকো মনে করো আমরা হচ্ছে এখানে দেওয়ার পরে ইন দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে হচ্ছে দুইটা ইয়ে হয়তো দেওয়া আছে, দুইটা ক্যাটাগরি দেওয়া আছে। তো এটা নিয়ে হয়তো কোনো একটা প্রবলেম ছিল তখন, যে আমাদের কি বলে তোমার আহ, আমরা হচ্ছে কোন অপশনটা পিক করব কোন অপশনটা পিক করব না, বা এটা নিয়ে একটা সিওরিটি দেখাচ্ছিল ছিল। যে হয়তো আমার মনে করো এখানে তুমি চিন্তা করো, এখানে মনে করো আমি জাস্ট এই যে দুটো অপশন দিলাম, এখানে হয়তো 12 মাইল, 12 মাইল অ্যাওয়ে, বা হচ্ছে 21 মাইল অ্যাওয়ে, বা হচ্ছে 28 মাইল অ্যাওয়ে। এইটা হয়তো মনে করো আগে দেওয়া ছিল না, তাই না? ধরে নাও ধরে নিয়ে দেওয়া ছিল, তো আমরা কি আমরা বুঝতে পারতাম না যে আমরা আসলে সান ফ্রান্সিসকো থেকে এই জায়গাটায় আমি আমি যে যাইতে যাচ্ছি, বা হচ্ছে আমি এই যে এয়ারপোর্ট থেকে আমি উঠে যাচ্ছি, সেটা আমার বাড়ি থেকে বা আমার হোম থেকে কত দূরে আছে। যদি আমার কাছে থাকে তাহলেই তো হচ্ছে আমার জন্য সহজ, তাই না? আমি খুব সহজেই ওই এয়ারপোর্টে গিয়ে নিয়ে করতে পারবো। এখন যদি তুমি এখানে just, আহ, শাহজালাল হুম, এই যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে তো হচ্ছে একটা এয়ারপোর্টই আছে। এখন যদি মনে করো এরকম নামে কয়েকটা এয়ারপোর্ট থাকতো, বা এর আন্ডারে হচ্ছে কয়েকটা এয়ারপোর্ট থাকতো, তাহলে কিন্তু হচ্ছে প্রবলেম হয়ে যেত। এই যে ঢাকা, হচ্ছে এটা দেখো সাধারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আরেকটা আছে দেখো নিয়ার ঢাকা, বিহার, ইন্ডিয়া। এরকম তো একটা আমার অ্যাম্বিগুয়াস সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমরা হচ্ছে বুঝতে পারতেছি না। তখন তো আরো বেশি অ্যাম্বিগুইটি ছিল এটা। তো এইটাই প্রবলেম, যে হচ্ছে বিং আনশিওর অ্যাবাউট হুইচ অপশন টু পিক when চুজিং এয়ারপোর্ট। আমরা যখন এয়ারপোর্ট চুজ করবো তখন আসলে একটা প্রবলেম হচ্ছিল। এটা সিভিয়ারিটি 2 দেওয়া দেন, যেটা আহামরি তেমন কোনো সিভিয়ার না। 2 বলতে কি, less than 50%। তো এরপর হচ্ছে হিউরিস্টিক এভালুয়েশন বা ভায়োলেশন, বা আমরা কি ভায়োলেট করছি সেটা হচ্ছে কি হেল্প অ্যান্ড এরর প্রিভেনশন। তো এরপর হচ্ছে ডিসক্রিপশনটা দেওয়া এখানে, যে when trying to choose my flying from to flying to, আমরা হচ্ছে যখন এই দুটো চুজ করে ট্রাই করতেছিলাম, যে ফ্লাইং লিভিং ফ্রম এন্ড হচ্ছে গোয়িং টু, এটা আর কি বলতেছে সিটিজ, আই ওয়াজ নট শিওর হুইচ অফ দ্য এয়ারপোর্ট চুজেস টু চুজ। আমরা হচ্ছে আমরা মানে শিওর না এখানে যে কোনটা আমি চুজ করবো। তোমার যদি হচ্ছে বেশি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে তুমি খুব সহজে চুজ করতে পারো। তোমার যদি just তোমার নাম লিখতে হয় আবার, যে তুমি তুমি যেখানে যেতে চাচ্ছ সেখানকার ওই ইয়ের নাম লিখো, এয়ারপোর্টের নাম, তাহলে তো আরো ঝামেলা তৈরি হবে। এই জন্য যে সে হচ্ছিল না যে কোনটা আমরা চুজ করব। এই দেখো, ইট উড হ্যাভ বিন হেল্পফুল টু বি এবল টু হ্যান্ড ওভার কি বলে hover over the choices and see if there is a typical airport that people use when flying to and from both cities. Okay, that means এরা বলতেছে যদি হচ্ছে এরকম কোনো চয়েস দেয়া থাকতো, হুম, যে যখন আমি হভার করলেই কাইন্ড অফ কি, যেমন মনে করো এখানে এয়ারপোর্টটা আছে, আমি জাস্ট হভার করলেই মনে করো এর এর হচ্ছে সিনারিওটা বা এর হচ্ছে আরো ডিটেলস দেখতে পাচ্ছি। যদি দেখতে পারতাম তাহলে আমার জন্য কিন্তু ডিসিশন মেক করাটা আরো সহজ। ওটাই বলতেছে এখানে, এই যে এখানে ফ্লাইট সান ফ্রান্সিসকো, জাস্ট নরমালি হচ্ছে নাম দেয়া কিছু, এখান থেকে বোঝা যাচ্ছে না কোথায় কি যেতে হবে না যেতে হবে। এখান থেকে হভার করলেই কিছু ইনফরমেশন আরো আসে, তাহলে কিন্তু আরো সুবিধা। তো এটা হচ্ছে আমাদের টাস্ক যে ছিল, তার টাস্ক মানে আমাদের ফার্স্ট ভায়োলেশন বা ফার্স্ট ইস্যু। ওকে, সেম ইস্তানবুলের ক্ষেত্রেও। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু ছিল। হ্যাঁ, আর কিছু না। আবার তুমি এখানে সিলেক্ট করে দিলা, এখানে লেখা যায় ইস্তানবুল। মানে ইস্তানবুলে হচ্ছে দুটো এয়ারপোর্ট হবে দেখো, একটা হচ্ছে ইস্তানবুল আর নর্মালি একটা হচ্ছে কি সাবিহা আহ ওকসেন নাকি এয়ারপোর্টে। তো এটা হচ্ছে একটা ওদের
এয়ারপোর্ট। হ্যাঁ, তো এটা জাস্ট ওই ব্যাপারটা হচ্ছে কি যে কোনখানে আমি যাবো এটা শিওর না হলে কিন্তু প্রবলেম। একটা ব্যাপার হচ্ছে যেহেতু তুমি এখানে ট্যুর করতে যাচ্ছ, তুমি কিন্তু সবকিছু সম্পর্কে জানবা নট নেসেসারি। আমরা মনে করি যদি বলি আমি বাংলাদেশে ঢাকা থেকে সিলেট যাব, আমি ঢাকা থেকে জাস্ট সিলেট ইয়েতে হচ্ছে নামতে পারি, বা আমি ঢাকা থেকে মনে করো যশোরে যাবো, then আমি ঢাকা থেকে ডিরেক্ট যশোরে যেতে পারি। তো আমি তো লোকাল, আমি তো সবকিছু জানি এখানে। বাট যদি আমার জানা না থাকে তাহলে ইনফরমেশন গুলো যদি পাশে দেওয়া থাকবে তাহলে কিন্তু সেটা সুন্দর হবে। ওকে, এটা হচ্ছে ইভালুয়েশন একটা। আর এটা হচ্ছে দেখো যে হ্যাভিং doubts about whether all flights are non-refundable by default and whether I would be able to change this option later. Okay, এটা দ্বারা কি বলছে বলতে পারবা? বলো এটা দ্বারা কি বলছে? ওয়েদারের কারণে মানে কোনো কিছু চেঞ্জ করবে আর কি। ওয়েদার না, এটা ওয়েদার, ওয়েদার না দেখো। স্যার এখানে স্যার টিকিট রিফান্ডেবল কিনা এটা বুঝাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখানে ডাউটটা কি ছিল, যে আমার সবগুলা ফ্লাইটের টিকিট কি রিফান্ডেবল বাই ডিফল্ট, নাকি হচ্ছে আমাকে কোনো অপশন দেয়া হইতে পারে, অপশন থাকলেও কি কি অপশন আছে, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে এটা শিওর না। হ্যাঁ, তো কাইন্ড অফ কি এখন এখানে সিভিয়ার প্রবলেম যে আমি একটা জিনিস জানতেইছি না যে আমার টিকিটটা কি আদৌ রিফান্ডেবল কিনা, আমি তো কোনো ঝামেলায় পড়ি, আমাকে রিফান্ড করা হবে কিনা এটা। হুম, তো জাস্ট এটা দেখো এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে কি, আই ক্লিকড অন, মানে ও যেভাবে কাজ করছে আর কি সেটা বোঝাচ্ছে যে আই ক্লিকড অন অ্যাডভান্স অপশন এন্ড ওয়াজ সারপ্রাইজ টু সি দে হ্যাড অ্যান অপশন কল্ড রিফান্ডেবল ফ্লাইট। ওকে, মানে এরা জাস্ট মনে করো আমরা হচ্ছে ডিসেম্বরের দিলাম 29 তারিখ, ঠিক আছে, এটা দেওয়ার পরে আমরা সার্চ দিলাম। ওকে, টু কন্টিনিউ কারেক্ট ইউর হচ্ছে গোয়িং টু ইস্তানবুল, দেখলাম সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে সেটা হয়তো কোনো একটা পেজের মধ্যে সার্চ রেজাল্ট শো করবে। হম, সময় লাগতেছে। এখানে সাথে এটা কিন্তু হচ্ছে 2021-এর বা হচ্ছে অ্যারাউন্ড 2022 হয়ে গেছে বর্তমানে। তো এই ওয়েবসাইটের সাথে ওদের যে হচ্ছে ওখানে ফিগার করা ওয়েবসাইট এটা কিন্তু আলাদা তাই না? তুমি দেখো এখানে আগে হচ্ছে হোম, ভ্যাকেশন প্যাকেজ, হোটেল কার, ফ্লাইট, হ্যাঁ, ক্রুজিস, তারপর হচ্ছে থিংস টু ডু, ট্রাভেল ডিল, হচ্ছে মোর, এরকম কিছু অপশন ছিল। এখানে কিন্তু এত অপশন এখন বর্তমানে নাই। হুম, তো দেখো এখানে যেটা বলতেছে কি যে হচ্ছে আমরা জাস্ট এই স্যান ফ্রান্সিসকোতে উঠবো, ইস্তানবুলের ইয়ে করবো। হুম, তো আমরা হচ্ছে এখানে অনেক ধরনের ইয়ে আছে, যে তোমার ডেট গুলো দেয়া আছে, ফ্লেক্সিবল ডেটের জন্য, যে তুমি কোন ডেটে ইয়ে করলে কত হচ্ছে ইয়ে হবে সেটা হচ্ছে বলে দেওয়া আছে এখানে। তো আমাদের এখানে দেখো স্যান ফ্রান্সিসকো ইস্তানবুল, এই কোন এয়ারলাইন্স এর জন্য সেটা সেটা ডেল্টা, হুম, এভাবে করে কোন ভাবে কত ঘন্টা তোমার সময় লাগবে, কতক্ষণ ওয়েট দিবে, এবং হচ্ছে তোমার রাউন্ড ট্রিপের জন্য পার ট্রাভেলার কত ডলার খরচ হবে, এটা হচ্ছে প্রাইস থেকে লো থেকে হাইস্ট, এবং হচ্ছে উল্টা কাজটাও করতে পারো হাইস্ট থেকে লো। হুম, সেটা হয়তো দিতে দিতে পারো। তো এটা হচ্ছে ওভারঅল আর কি তোমার একটা ইয়ে সিনারিও। তো এখানে রিফান্ডেবল যে অপশনটা, ওখানে আই ক্লিক নাও অ্যাডভান্স অপশন, হ্যাঁ, তো এটা জাস্ট মনে করো সে এটাকে চুজ করলো, চুজ করার পর কোনো একটা সে ক্লাসকে মনে করো সিলেক্ট করলো,
তো এইখানে দেখ যে ইকোনমিস্ট, এটা এটা জাস্ট ক্যান্সেলেশন একটা পলিসি, কিন্তু এখানে দেখ এইখানে হচ্ছে কিন্তু ক্যান্সেলেশন পলিসি, বা এটা হচ্ছে ফার্স্ট চেক ব্যাগ, এটা হচ্ছে ইনক্লুডিং আপ টু এত তুমি হচ্ছে পাউন্ড নিতে পারবা, এখানে হচ্ছে তুমি এত এত ক্যারি করতে পারবে, এরকম কিছু ইনফরমেশন তোমার এখানে দেয়া আছে। তো এই ইনফরমেশন গুলা যদিও হচ্ছে তোমার এখানে ইয়ার পর কি বলে এয়ারপ্লেন বা হচ্ছে ইয়ে সিলেক্ট করার পরে, তবুও এটা যদি আগে আমাদের আমাদের সামহাউ দেখানো থাকতো যে হচ্ছে এই এয়ারলাইন্সে বা হচ্ছে এই এই কোম্পানির গাড়িতে বিমানে এই পরিমাণ আমরা ইয়ে নিতে পারবো, ব্যাগান ব্যাগান নিতে পারবো, তাহলে কিন্তু আরো সুবিধা হতো। এখানে দেখো অনেক ইয়ে আছে, বিজনেস স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম হচ্ছে ফ্লেক্স, বিজনেস ফ্লেক্স, এরকম অনেক ধরনের বিজনেস ইকোনমি সবগুলো আছে। তো দেন তুমি মনে করো কোন একটা সিলেক্ট করলা, মনে করো তোমার অনেক টাকা, তুমি সিলেক্ট, তো সিলেক্ট করার পরে তোমার হচ্ছে এখানে আরো এখানে অনেক কিছু দেয়া আছে। জাস্ট এখানে যেটা বলতেছে যে ওদের ওই সময় হয়তো অ্যাডভান্স অপশন ছিল কোথাও, এখানে আমাদের থাকতে পারে অ্যাডভান্স অপশন। তো অ্যান্ড সে কি সারপ্রাইজ টু সি দে হ্যাড অ্যান অপশন কল রিফান্ডেবল ফ্লাইট, তাদের একটা রিফান্ডেবল ফ্লাইট পলিসি আছে এরকম। এখন আই ওয়াজ ওয়ান্ডার্ড whether not clicking on there could be, I mean, দ্যাট মিনস এখান থেকে তোমার একটা কনফিউশন তৈরি হইতে পারে যে আহ, আমি হচ্ছে এটা কি অটোমেটিক্যালি নন রিফান্ডেবল টিকিট নিলাম, নাকি ফান্ডেবল কি বলেন রিফান্ডেবল টিকিট নিলাম, এই বিষয়ে একটা মানে সন্দেহ বা হচ্ছে ইয়ে সৃষ্টি হইতে পারে। ইট হ্যাভ বিন নাইস টু হ্যাভ এক্সট্রা ইনফরমেশন, যদি হচ্ছে এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকতো যে তোমার এই টিকিট আছে নন রিফান্ডেবল বা এটা রিফান্ডেবল, এখানে আবার তোমার যেমন সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ? আমরা কিন্তু দেখেই ফেলছি এখানে যে এটা মূলত রিফান্ডেবল বা নন রিফান্ডেবল, এটা দেখে আমরা হয়তো ক্লিক করছি। এই যে এখানে দেওয়া আছে তোমার টেল আস হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার সাইট, চাইলে এখানে সাইট দিয়ে দিতে পারবে, তোমার এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা ঠিক হয়ে গেলে তো আরো ভালো হবে। ওকে, এটা দেওয়া আছে যে ফর ইনস্ট্যান্স দে কুড অ্যালাউ টু হভার ওভার রিফান্ডেবল ফ্লাইট। তো মনে করো আমাদের এখানে ক্যাটাগরি দেওয়া ছিল, মনে করো দেওয়া থাকতো যে তোমার এই ফ্লাইট গুলো হচ্ছে রিফান্ডেবল, বা তোমার হচ্ছে আর ক্যাটাগরি দেওয়া থাকতো তোমার এই ফান্ড গুলো হচ্ছে রিফান্ডেবল, এটা and show a pop-up window with more information to clarify, আমাকে অবশ্যই ক্লারিফাই করতে হবে যে এইটাই রিফান্ডেবল এবং কেন রিফান্ডেবল, রিফান্ডেবল কেন রিফান্ডেবল না। ওকে, এটা ক্লারিফাই করতে হবে আর কি, হ্যাঁ। দে কুড অলসো শো whether I can change my option later, তুমি বর্তমানে মনে করো এখন যাচ্ছ ট্যুরে, তোমার সাথে যদি তোমার ফ্যামিলি যায় তাহলে কিন্তু তুমি আগে যেভাবে বাসে যেতে পারতা বা ট্রেনে যেতে পারতা, এখন কিন্তু হচ্ছে সেম হয়ে যেতে। তো এটা বলতেছে আর কি, যে আমার কখন রিফান্ডেবল কখন কি সবই ঠিক মতো ইয়ে করতে হবে। এবং রাইটিং সামথিং লাইক ডু নট ওরি ইফ ইউ আর আনশিওর, তো যদি তুমি মনে করো জাস্ট ইয়ে করে দাও, টিকিট বুক করার সময় লিখে দাও যে তোমার এটা পরে চেঞ্জ করার ব্যাপার আছে, তাহলে সে কিন্তু নিশ্চিন্তে হচ্ছে ইয়ে করবে। ওকে, তো হচ্ছে জাস্ট এটা ডোন্ট ওয়ারি ইফ ইউ আর এনশিওর ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ চয়েস লাইটার। ওকে, তুমি একটা টিকিট সামহাও করে ফেললা, তোমার যদি সেটা ভালো না লাগে পরবর্তী তোমাকে চেঞ্জ করার অপশন রাখতে হবে। হুম, যে তুমি just ঠিক আছে চেঞ্জ করতে পারো, তবে একেবারেই ইয়ে করার অপশন হয়তো সবসময় নাও দিতে পারে, যে
অলওয়েজ চেঞ্জ করা, বা হচ্ছে এটা ভালো লাগছে না, এটা ছবির ভিতরে আবার কি করে প্যাক করা, এরকম জাস্ট তোমাদের থাকা যাবে না। মোটামুটি একটা চেঞ্জ করার অপশন বা হচ্ছে থাকতে পারে। যদি থাকে তাহলে কিন্তু এটা আগে থেকে বলে দেওয়া ভালো, তাহলে সুবিধা হবে। প্ল্যানিং ইন্টারন্যাশনাল ট্রাভেল ক্যান বি অ্যাংজাইটি প্রডিউসিং। আমরা জানি যে হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যান, ট্যুরের প্ল্যান করা আলটিমেটলি একটা ঝামেলার ব্যাপার, তাই না? যে বাংলাদেশে মনে করো আমরা যখন লোকাল ট্যুর করতে থাকি তখনই কোনো ধরনের ঝামেলা হয় না। আর তো ইন্টারন্যাশনাল তো হচ্ছে আমাদের নতুন জায়গা, নতুন environment, সবকিছু নতুন। আমরা যখন লোকাল ট্যুর করে থাকি তখনই দেখবা হচ্ছে কত ধরনের ঝামেলা তৈরি হয়। আর তো ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ঝামেলা আরো বেশি, কোথায় উঠবা এসব তো সবকিছু মেনটেন করতে হয়। এখন তার মধ্যে যদি তোমাকে আবার ওয়েবসাইট ঠিকভাবে হেল্প না করে, বা তুমি যার সাহায্যে কাজটা করতেছো সে যদি ঠিকভাবে হেল্প না করে, তাহলে তো প্রবলেম। তোমরা কি ট্যুরে যাও না এখানে সেখানে, নাকি সারা জীবন ক্লাস আর ল্যাব নিয়েই ব্যস্ত? আর স্যার কয়দিন আগে ঘুরে আসছি স্যার। হ্যাঁ, ঘোরাঘুরি করতে হবে, তো ঘুরলে দেখবা যে অনেক কিছু জানা যায়। জি না, স্যার। স্যার দূরে কোথাও যায় না স্যার ভার্সিটি থেকে। ভার্সিটি থেকে দূরে যাওয়ার দরকার নেই, ভার্সিটি থেকে না গেলে তোমরা নিজেরাই যাবা, কয়েকজন বন্ধু মিলে just চলে যাবা। আমাদের যে টাইট শিডিউল, টাইম বের করা মুশকিল। ওকে, তো এটা বলতেছে কি যে তুমি, আমরা লোকাল ট্যুর করার ক্ষেত্রে দেখো কতজনে কত ঝামেলা হয়, একজন আজকে যাবে, কালকে আবার যাবে না একজন, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম। এখানে যে প্ল্যানিং ইন্টারন্যাশনাল ট্যুর ট্রাভেল, এটা তো হচ্ছে আরো বেশি ঝামেলা। ওকে, তো the user doesn't need the added anxiety of not knowing whether the tickets is refundable or not. Okay, that means তোমাকে বলতেছে যে যদি তোমার আবার তুমি একটা এক্সট্রা অ্যাংজাইটি অ্যাড করে দাও, এক্সট্রা একটা যদি টেনশন অ্যাড করে দাও যে তোমার এই টিকিটটা রিফান্ডেবল কি না, জাস্ট ক্লিয়ার কাট হয় কিন্তু অলওয়েজ ভালো, তাই না? তোমাকে সেই অনুযায়ী সে হচ্ছে করবে, প্ল্যান করবে যে আমি আদৌ কি এটা হচ্ছে রিফান্ডেবল যদি হয় তাহলে ঠিক আছে, আমি জাস্ট হয়তো সামহাও কোনো সময় ক্যান্সেল করে দিয়ে আবার ফান্ডটা ফেরত পেতে পারি। আর যদি হচ্ছে নন রিফান্ডেবল হয় সেটাও সে বুঝে শুনে করবে যে ঠিক আছে আমি জাস্ট করছি এখন, এটা কখনোই আমি আর ফেরত পাবো না। ওকে, আচ্ছা, এটা যদি ক্লিয়ার কাট বলে দেওয়া থাকে তাহলে তার জন্য কিন্তু এই যে হ্যাসেলটা সেটা পোহাইতে হবে না, যে আমার টিকিটটা আদৌ কি রিফান্ডেবল নাকি রিফান্ডেবল। এটাই হচ্ছে বলতেছে ওকে, যে হচ্ছে তোমার ডাউট থাকা যাবে না। মানে আগে হয়তো ডাউট ছিল, এখানে অবশ্যই ছিল এই ট্রাভেলোসিটিতে, যে এখানে হচ্ছে রিফান্ডেবল কি রিফান্ডেবল না, সেটা হচ্ছে ওরা ঠিক করে ফেলতে হয়তো বর্তমানে। যে তুমি জাস্ট এখন যখন কখনো কোনো করতে সেট করতে যাবা, ফ্লাইট সেট করতে দেওয়া, হ্যাঁ তুমি জাস্ট ফ্লাইট সেট করতে গেলে বর্তমানে দেখো এটা কিন্তু তোমাকে বলে দেওয়া আছে যে ক্যান্সেলেশন পলিসি আছে কিনা। ওকে, একটাতে আছে একটাতে নাই এরকম। এবং এখানেও হয়তো আরো উম উম, কিছু ব্যাপার থাকতে পারতো, যে কত সময় পর পর গেলে কতটা রিফান্ড করবেন, নাকি কতদিন আগে রিফান্ড করা যাবে, নাকি একবার আগ মুহূর্তে আমরা রিফান্ড করতে পারি। এগুলো হচ্ছে আরো ডিটেলস ইনফরমেশন থাকলে কিন্তু ভালো। তো আমি তোমাদের বলছিলাম যে তোমাদের এরকম হয়তো কোনো কোনো একটা ওয়েবসাইট দেখো দেওয়া হইতে পারে, যেখান থেকে তুমি প্রবলেম খুঁজে বের করো, বা হচ্ছে তুমি ইভালুয়েট করো এই ওয়েবসাইটটা কেমন। ওকে, এখানে থার্ড একটা ইস্যু দেওয়া আছে ওই কাজ করার ক্ষেত্রে, এ হচ্ছে কনফিউশন অ্যাবাউট দেয়ার ফ্রি ক্যান্সেলেশন উইদিন 24 hours পলিসি। ওকে, যে হচ্ছে 24 ঘন্টার মধ্যে হয়তো ক্যান্সেলেশন একটা পলিসি ছিল, সেটা হচ্ছে ব্যাপার, সেটা নিয়েও কনফিউশন। এখানে দেখো যে ফ্রি ক্যান্সেলেশন উইদিন 24, যে এখানে জাস্ট বলা হচ্ছে কি, আই ক্লিক অন শো ফ্লাইট ডিটেইলস and I saw a message that said there is free cancellation within 24 hours of booking. 24 ঘন্টার মধ্যে ফ্রি কেউ ক্যান্সেল করতে পারে। This was interesting considering that I didn't click on the refundable option at the beginning. It would be a great idea to show this info prominently at the beginning or even on the main page if that's their overall policy. এ বলছে যে যদি তোমাদের এটা পলিসি হয় তাহলে তুমি আগেই তোমার মেইন পেজে এটা দেখায় দাও, যেটা আসলে রিফান্ডেবল বা সামথিং লাইক দ্যাট এরকম।
বা হচ্ছে এটা ক্যান্সেল করার পরিস্থিতি এরকম এরকম। I could have just left to another website after seeing that their main page show refundable as an option, which implies that the default is that flights are non-refundable. Okay, that means তোমাকে এটা বলতেছে যে যদি তুমি হচ্ছে এরকম করো যে তোমার just প্রথম পেজে তুমি দেখে দাও যে আমার এটা হচ্ছে রিফান্ডেবল, এটা হচ্ছে রিফান্ডেবল, এখানে ক্যান্সেল পলিসি এরকম সবকিছু এভাবে বলে দিবা আগে। এটাতে সুবিধা কি, যদি তোমার হচ্ছে পজিটিভ থাকে তাহলে ইউজাররা হচ্ছে এত হ্যাসেল হবে না। যদি তোমার হচ্ছে নেগেটিভ বা সামহাও কিছু হয় তাহলে তোমার ইউজাররা হচ্ছে যেখানে রিফান্ডেবল পাবে সেখানে হচ্ছে চলে যাবে, তাই না? তো এটা আর কি বলতেছে, বুঝছো, যে হচ্ছে আমার ক্যান্সেলেশন পলিসি সবকিছু আসলে ডিটেইলস ফার্স্ট পেজে যদি থাকে সেটা কিন্তু এটা হচ্ছে তার পার্সপেক্টিভ, বুঝছো, যে যে ইভালুয়েট করছে তার পার্সপেক্টিভ বা কমন কিছু পার্সপেক্টিভে হয়তো এরকম কমন ব্যাপার স্যাপার থাকে, বাট অলওয়েজ মানে ইউ অলওয়েজ হ্যাভ ইউর ওন পার্সপেক্টিভ। তোমার কিন্তু হচ্ছে নিজস্ব পার্সপেক্টিভ একটা, তুমি হয়তো এভাবে নাও ভাবতে পারো। ওকে, তবে তোমাদের পরীক্ষার খাতায় ভাবনা চিন্তা সব একই হয়, তাই না? সবাই একই চিন্তা করো মনে হয়, সেম টু সেম, ওয়ার্ড টু ওয়ার্ড, লেটার টু লেটার মিল, নাকি? সামনে তো ফিজিক্যাল, তখন স্যার আমাদেরকে স্যার একটু সাজেশন দিয়েন স্যার, নাহলে তো এরা তো কিছুই বুঝতেছি না যে কি আসবে। হম কিছুই কঠিন বুঝতেছি। লাগতেছে স্যার subject। সাজেশন সাজেশন তো বেশি কিছু না, এই তো ছোট। ওকে, দেখা যাক, সমস্যা নেই। আর একটা ইস্যু তৈরি মানে ক্রিয়েট হয়েছিল কি, যে হচ্ছে হ্যাভিং ডিফিকাল্টি ডিসাইফারিং দ্য ইনফরমেশন রিলেটেড টু ডিপার্চার, length of the flight, and how long I have to wait in a certain airport. Okay. তো মানে জাস্ট মানে তুমি জাস্ট ক্লারিফাই করো নাই হয়তো যে তুমি এইখান থেকে এইখানে যাবা, বা এখানে আমরা যদি দেখলাম যে আমরা হয়তো এই ইয়েতে যদি ক্লিক করি তাহলে 9টা AM, 9টা মানে প্লাস 9:45 AM থেকে শুরু করে 4:55 PM পর্যন্ত, দ্যাট মিনস আমার হচ্ছে এত সময় পর্যন্ত মাঝে দুইটা স্টপ। তো এটা জাস্ট হচ্ছে তোমার এখানে হয়তো দেয়া আছে বর্তমান, যে হচ্ছে প্রথমে তুমি 2 ঘন্টায় তুমি ফ্লাইট করবা ফ্রান্স অপারেটর এর দ্বারা। এখন এরপরে হয়তো তোমার হচ্ছে এখান থেকে শুরু করে হুম এই পর্যন্ত এয়ার ফ্লাইট করবা, এরপরে দেখা যাচ্ছে যে এখান থেকে এখানে করবা। এখন কয়েকটা ফ্লাইট তোমাকে চেঞ্জ করতে হবে। তো এরকম হতে পারে যে আগে হয়তো এইটা ডিটেলস ওইভাবে ছিল না, তাই না? সেজন্য বলছে যে হচ্ছে ডিপারচার বা ইনফরমেশন এইগুলো হচ্ছে কোনো তেমন কিছু নাই। আবার হচ্ছে যে লেন্থ অফ ফ্লাইট কতক্ষণ আমার হচ্ছে লাগবে, বা হাউ লং আই হ্যাভ টু ওয়েট ইন সার্টেন এয়ারপোর্ট, আমি এক এয়ারপোর্টে গিয়ে কতক্ষণ ওয়েট করবো, কত ঘন্টা ওয়েট করবো, সেগুলো কোনো ডিটেলস ইনফরমেশন হয়তো আগে ছিল না, এই জন্য নাই। এখন বর্তমানে আছে কিন্তু ওয়েবসাইটের মধ্যে দেখবা, হয়তো এটার পরে চেঞ্জ করছে। তো এটা একটা হচ্ছে প্রবলেম, বুঝছো, তুমি তো জানোই না তুমি এখানে কতক্ষণ থাকবা, তো এটা তো একটা বিশাল প্রবলেম। না যদি জানো তাহলে তো তুমি ওইভাবে প্রিপারেশন নিতে পারবে না, ওইভাবে কোনো কাজই করতে পারবে না। তো এটা দেয়া আছে দে কুড হ্যাভ এক্সপ্লেইন দ্য ডিপার্চার, তারা কখন কোথায় কিভাবে ডিপার্চার করতেছে সেটা আর কি বলে দিতে পারতো, এক্সপ্লেইন করতে পারো। অ্যারাইভাল এবং হচ্ছে কি টাইম দ্যাট ওয়ান হ্যাজ টু ওয়েট ইন বিটুইন এয়ারপ্লেনস বেটার। অবশ্যই কখন শুরু করতেছো, কখন শেষ করতেছো, কখন অ্যারাইভ করবা, কখন কতক্ষণ ওয়েট করবা, সেটা কিন্তু ব্যাপার। তো এটা আর কি বলা, অবশ্য যে দিস ইনফরমেশন ইজ দেয়ার বাট ইট ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ফিগার আউট এট এ গ্লান্স। ওকে, যে তোমার ইনফরমেশন গুলো হয়তো সবই দেয়া ছিল যেভাবে হবে সব এতক্ষণ থেকে, বাট ডিরেক্ট কোনো হচ্ছে ইয়ে নাই, মানে ডিরেক্ট কোনো হচ্ছে তোমার ইজি যে একটা ওয়ে থাকবে, হ্যাঁ,
আমি এখানে যাব, যাওয়ার পরে এইখানে সবই পেয়ে যাব, আমি এখানে যাব গিয়ে সব পেয়ে যাব, এরকম কোনো ছিল না। তো এই জন্যে তোমার কি ওইভাবে জাস্ট গিয়ে বলতে হবে যে কতক্ষণ লাগবে কোথায়, সবই হচ্ছে স্পেসিফাই করে দিতে হবে। এখন বর্তমানে যেমন স্টোরি ডিটেলসে গেলে সবকিছু দেখানো হয় যে কোথায় কি হচ্ছে, কোথায় কতক্ষণ টাইম লাগছে না লাগছে সেগুলো। দেখো, the user has to take extra time, they could have made it better by writing something like this. ওকে, ওটা আর কি বলছে যে আর কিভাবে লিখতে পারতো সেটা আর কি বলছে যে ফ্লাইট ফ্রম সান ফ্রান্সিসকো ডিপার্টস, এটা তো যে তোমার সান ফ্রান্সিসকো থেকে 1:50 গাড়ি হচ্ছে ছাড়বে, দেন হচ্ছে ফ্লাইটের ডিউরেশন হচ্ছে 10 ঘন্টা 25 মিনিট। তো হচ্ছে এটা আমার সাইডে লিখতে পারতো যে নোটিস দিস ইজ এন ওভারনাইট ফ্লাইট। ওকে, সারা রাত তোমার এই ফ্লাইটটা হচ্ছে যাচ্ছে। ওয়েটিং টাইমটা আমস্টারডামে কতক্ষণ সেটা আর কি তুমি বলতে পারতাম যে আমস্টারডামে ওয়েটিং টাইম আনটিল ইওর নেক্সট ফ্লাইট, আনটিল কতক্ষণ, এটা হচ্ছে 2 আওয়ার, লাইক প্রায় 2 ঘন্টার মতো। আচ্ছা, এটা হইতে পারে এখানে। Okay? তো এরপরে হচ্ছে আমস্টারডাম থেকে কতক্ষণ আবার ছাড়বে সেটা আর কি এটা বলে দেওয়া যে আমস্টারডাম থেকে ডিপার্ট করবে হচ্ছে কত 11টা হয়তো 25 PM AM এ। দেন হচ্ছে এটার ফ্লাইট ডিউরেশন কত, তো হচ্ছে 3 আওয়ার 20 মিনিট, 3 ঘন্টা। এবং এরপরে হচ্ছে আমরা ইস্তানবুল পৌঁছাবো, তাই না? তার মানে এখানে খুব সহজে বোঝা যাচ্ছে কি যে সান ফ্রান্সিসকো থেকে ডিরেক্ট ইস্তানবুলে যাওয়ার কোনো ফ্লাইট নেই, তাই না? অনেক যা আছে না, তুমি মনে করো যদি লোকাল, তুমি যদি চাও সিলেট থেকে তুমি যশোর আসবা, সিলেট থেকে যশোরে কি কোনো এয়ারলাইন্স আছে? মনে হয় না, তাই না? তো তোমাকে কি করতে হবে, সিলেট থেকে ঢাকা আসতে হবে, দেন ঢাকা থেকে আবার যশোর আসতে হবে, এরকম করে আর কি ইয়ে করতে হবে। হ্যাঁ, তো ওই যে তুমি হয়তো সান ফ্রান্সিসকো থেকে ডিরেক্ট ইস্তানবুল নাই, মানে বিশাল একটা লং ট্যুর। তো এই জন্য আর কি তোমাকে কয়েক জায়গায় রেস্ট নিতে হবে, কয়েক জায়গায় ব্রেক করতে হবে। তো এই টাইমগুলো যদি ডিটেলস বলা থাকে সেটা কিন্তু হচ্ছে অবশ্যই অবশ্যই ভালো। তাহলে দেখো, তুমি জাস্ট হয়তো শুরু করছো 1টা PM এ, 1:50 PM এ, জাস্ট ডিপার্ট করছো পরের দিন, সরি মানে অ্যারাইভ করছো ইস্তানবুলে পরের দিন 3টা 45। ওকে, ওকে। এরপরে হচ্ছে দেখো, আমাদের এটা কি এখানে অত ভাবে গুছানো কিছু ছিল না। এরপরে হচ্ছে ফিফথ যে হচ্ছে ইস্যু বা হচ্ছে ভ্যালুয়েশন, এটা হচ্ছে কি ফ্লাইট রেটিং ডাজ নট প্রোভাইড enough information for user to make a decision based on it. তো জাস্ট রেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা ইয়ে করছে যে আই নোটিসড মাই ফ্লাইট ওয়াজ রেটেড এজ স্যাটিসফ্যাক্টরি 6.7/10। তো জাস্ট তুমি যখন এখানে হয়তো কোনো ইয়ে করবা, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে দিতে তোমার হচ্ছে অ্যারাউন্ড শেষের কাছাকাছি হয়ে যায়, হয়তো ডান হয়ে যায়। তো বিভিন্ন প্রবলেম এখানে দেখাচ্ছে যে এটা হবে না। তো ওখানে তখন এই তোমার স্যাটিসফ্যাক্টরি 6.7/10। ওকে, ওই ফ্লাইটের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন এটার পরিমাণ 6.7 বা ওইটার অ্যামাউন্ট হচ্ছে এত। আই ওয়ান্টেড টু নো হাউ দে কেম আপ টু উইথ দিস। ওকে, যে এটা হচ্ছে কিভাবে আসছে সেটা কিন্তু হচ্ছে মেইন কথা। এখন তুমি যদি হচ্ছে 10 বছরের বাচ্চাদের নিয়ে একটা একটা হচ্ছে ইয়েতে কমেন্ট করে নাও, তাহলে তো problem, তাই না? এটা আর কি বলতেছে।
যে আই ওয়ান্টেড টু নো হাউ দে কাম অ্যাবাউট, আমি হচ্ছে কিভাবে এই 6.7টা হচ্ছে আসলো সেটা জানতে চাইছিলাম। বাট আই hovered over 6.7 out of 10, আমি হচ্ছে ওই লেখাটার উপর তখন hover করলাম and I click but there is no information. যে 6.7 out of 10 এই ইনফরমেশনটা কেন যে হইলো সেটা হচ্ছে জানা। তো এটা একটা প্রবলেম। ওকে, তুমি সেটা হয়তো ওকে, এখানে বলছে দেন আই চেক আউট দ্য আদার ফ্লাইটস below and saw that there was a flight that has 7.8 out of 10 and was rated as very good flight, and another one is 9.3 as excellent. So then I wondered why, if there was only 1 point difference between 6.7 and 7.8 on flight is set. Okay, and the other one is very good. This made me wonder about that what their standard were, what they mean by these terminologies and হচ্ছে রেটিং। দ্যাট মিনস এখানে তোমার হচ্ছে রেটিংটা কিভাবে হচ্ছে, তুমি কেন এই রেটিংটা দিচ্ছ, কে তোমাকে রেটিংটা দিচ্ছে। তো এই রেটিং সিস্টেমটা আছে কি না সেটা আর কি সবকিছু মিলায়। ওকে, কি বোঝা যায় কিছু নাকি বোঝা যায় না, কিভাবে ইভালুয়েট করতে হবে? বোঝা যায় না? জি স্যার। তোমাদের যদি হচ্ছে একটা ওয়েবসাইট এরকম দেওয়া যায় পারা যাবে না? ওয়েবসাইট দিয়ে টাস্ক ধরে দেওয়া হলো, মনে করো যে এই কাজটা করো, করতে গিয়ে কি কি হচ্ছে প্রবলেম হচ্ছে সেটা বলো। তো দেখো এরকম হয়তো বলতেছি আমি ব্যবহার করে যে এরকম থাকতেও পারে। এরপর হচ্ছে অর্ডার এখানে ইউজাবিলিটি ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে আরো দুটো কেস স্টাডি বললাম আমরা, সে কিভাবে ইভ্যালুয়েট করে। আমরা আগে একটু দেখছিলাম ডিসাইডিং হোয়াট টু ইভ্যালুয়েট, তাই না? তো মনে আছে যে আমি কি ইভ্যালুয়েট করতে সেটা ডিসাইড করা। ওকে, এইখানে দেখো যে just হচ্ছে visibility evaluation এখানে just আগের কিছু পড়া অবশ্যই মানে কমন কিছু পড়াশোনা আছে এখানে, যে ডিসাইডিং হোয়াট টু ইভ্যালুয়েট, দেন ডিসাইডিং হোয়াট টু ইভ্যালুয়েট এখানে কন্টিনিউয়াস আছে, evaluation criteria, timeline, usability evaluation, qualitative evaluation, quantitative evaluation, okay. এগুলো পড়ছিলাম মনে আছে তোমাদের? evaluation design,
ওকে, তো দেখো আমরা হচ্ছে যদি না মনে থাকে তাহলে কতদিন একটু দেখে নিব যে আমরা হচ্ছে এই ইভালুয়েশন গুলো হচ্ছে করছিলাম। তো আমরা হচ্ছে কোয়ালিটেটিভ এবং হচ্ছে কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন নিয়ে আজকে আলোচনা করব। কোয়ালিটেটিভ কিরকম, কোয়ান্টিটেটিভ কিরকম সেটা নিয়ে এখানে কি বলা হচ্ছে আমরা দেখি যে কোয়ালিটেটিভটা কি, the interpretative and informal evaluation। এরপর হচ্ছে focus is on interface, goal is to help us improve and understand the task, example metrics, why they like, what they like, what they don't like, whether it is readable, whether it is unreadable, does it minimize your workload, is it intuitive, and is it easy to learn। তো এইখানে কোয়ালিটি মানে ইভালুয়েশনের মধ্যে কয়েকটা কিছু ইয়ে আছে, লেখা আছে কয়েক লাইন করে, ওইখানে হচ্ছে কিছু লেখা আছে। তো এখানে ডিটেলস পরে আর কি দেয়া আছে, ডিটেলস না তেমন, যে কোয়ালিটেটিভ ইভালুয়েশন আচ্ছা কয়েকটা মেথড আছে। ওকে, 5টা মেথড। তো 5টা মেথড মেইনলি হচ্ছে কাইন্ড অফ ওই তো এখানে হচ্ছে নিড ফাইন্ডিং এর যে মেথডগুলো ছিল এই মেথডগুলো হচ্ছে এখানে কিছু দেয়া আছে, যে ইন্টারভিউ, সার্ভে, থিঙ্ক অ্যালাউড, প্রোডাক্ট। তো ইন্টারভিউ, সার্ভে, থিঙ্ক অ্যালাউড এটা হচ্ছে জাস্ট এখানে তোমার দেখো ডিজাইনিং কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশনটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি। এটা যে প্রায়র এক্সপেরিয়েন্স, যে তুমি তোমার আগের যে নলেজ সেটার সাথে ইয়ে করতে পারো। যেমন তুমি জাস্ট মনে করো একটা কম্পিউটার ডিজাইন করছো, এই কম্পিউটার থেকে মানে কিছু হেল্প নিয়ে তুমি আর নতুন কোন একটা ভার্সন, নতুন কোন একটা মডেল সৃষ্টি করতে পারো, তৈরি করতে পারো। তো এটা প্রায়র এক্সপেরিয়েন্স। তো দেখো প্রায়র আর হচ্ছে লাইভ। হ্যাঁ, লাইভ মানে কি, মানে তুমি জাস্ট বর্তমানে জাস্ট ডেমনস্ট্রেট করবা, মানে আগের কোনো কিছুর ভ্যালু বা কোনো কিছু নাই। এটা আর হচ্ছে এটা হচ্ছে কি সিনক্রোনাস ভার্সেস অ্যাসিনক্রোনাস। এরপর সিনক্রোনাস হলো, এরপর হচ্ছে ওয়ান ইন্টারফেস ভার্সেস মাল্টিপল প্রোটোটাইপ। যদি হচ্ছে এক ইন্টারফেসের সুবিধা হয় তাহলে সবাই এক, যদি মাল্টিপল ইন্টারফেস এন্ড মাল্টিপল প্রোটোটাইপ আর কি। হ্যাঁ, প্রোটোটাইপ হচ্ছে অনেকগুলো আমরা হয়তো ইয়ে করলাম, তৈরি করে এভালুয়েট করলাম সেরকম। এবং থিঙ্ক আউট প্রোটোকল এবং হচ্ছে পোস্ট ইভেন্ট প্রোটোকল, সামেটিভ, একটা হচ্ছে এটা আর্লি স্টেজ। এবার হচ্ছে ইন্ডিভিজুয়াল ভার্সেস গ্রুপ, ইন্ডিভিজুয়াল করে নাকি গ্রুপ করে সেটা। তো এইখানে দেখো জাস্ট একটা ব্যাখ্যা করা আছে যে থিঙ্ক ক্লাউড প্রোটোকল ভার্সেস পোস্ট ইভেন্ট প্রোটোকল। তো দেখো এখানে আছে থিঙ্ক ক্লাউড এবং হচ্ছে পোস্ট ইভেন্ট, যেটা সেটা কি বলতেছে যে পোস্ট ইভেন্ট বলতে ইভেন্টের পরে, থিঙ্ক ক্লাউড বলতে আগে থেকে হচ্ছে আমরা। দেখো পোস্ট ইভেন্ট প্রোটোকল ইউজেস ইউজার্স, তো ইউজার পোস্টের ক্ষেত্রে কি হয়, the user may forget their initial problem by the time they complete the task।
পাস্ট। দ্যাট মিনস যারা হচ্ছে ইউজার তারা হয়তো ভুলে যেতে পারে। তো প্রবলেম, এবং এখন প্রবলেমটা কি যে হচ্ছে তাদের পুরো কাজটা হয়তো শেষ হওয়ার আগেই সে হচ্ছে ভুলে গেছে এরকম। আর হচ্ছে কি যে রিসার্চ shows that when users have to think out loud while using an interface, the way they use the interface. ওকে, তো জাস্ট এটা হচ্ছে দেখো আমাদের যদি হচ্ছে আমরা এই পোস্ট এটা করি তাহলে মানে জাস্ট কাইন্ড অফ পরে আর কি ইয়ে করতে হবে, আগে থেকে শুরু করা যাবে। তো there are more deliberate and okay talking, then হচ্ছে less talking through then ওকে। এটা এখানে জাস্ট তোমাদের ডিজাইনিং কোয়ালিটি ইন্টারনেট কিভাবে ডিজাইন করবা সেগুলো আর কি নর্মালি কিছু ইয়ে দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি ভালো নাকি গ্রুপ ভালো, থিঙ্ক আর প্রোটোকল ভালো নাকি হচ্ছে ভালো বলতে এই দুইটার সাথে কোনটা তুমি বেটার চুজ করবা, এই দুইটার সাথে কোনটা বেটার চুজ করবা, নাকি ওয়ান ইন্টারফেস একেবারেই তুমি পিওর ভালো বলতে পারো, নাকি হচ্ছে মাল্টিপল ইনপুট ড্রাইভ সবচেয়ে সমস্যা ভালো, বা হচ্ছে এই প্রবলেমের ক্ষেত্রে কি একটাই ভালো নাকি হচ্ছে দুইটাই ভালো হইতে পারে, রেজাল্ট আসতে পারে। সব মিলায় হচ্ছে কোয়ালিটিটা এনশিওর করা হচ্ছে এখানে, কোয়ালিটি ইভ্যালুয়েশন, কোয়ালিটি ইভ্যালুয়েট করা। Non-individual and groups may be biased to a powerful presentation. তো এখানে হচ্ছে তোমাদের ক্যাপচারিং কোয়ালিটি ইভ্যালুয়েশন, যে তুমি জাস্ট যদি ক্যাপচার করতে চাও কোয়ালিটি ইকুয়েশন গুলা, তো ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে দেখো যে হচ্ছে এখানে সুবিধা অসুবিধা কিছু আছে, নোট টেকিং এর ক্ষেত্রেও কিছু সুবিধা অসুবিধা, এবং সফটওয়্যার লগিং এর ক্ষেত্রেও কিছু সুবিধা। তো ভিডিও রেকর্ডিং থেকে সুবিধাটা কি, অটোমেটেড কম্প্রিহেন্সিভ এন্ড হচ্ছে টেস্ট। অটোমেটেড কম্প্রিহেন্সিভ প্যাসিভ। কনসটা কি এখানে, প্রবলেমটা কি, নন অ্যানালাইজেবল, তুমি ভিডিওটাকে ওইভাবে ডিটেইলস হাতে কলমে ধরে বা হচ্ছে পেন এন্ড পেপারে অ্যানালাইজ এভাবে করতে পারবো না। হচ্ছে ইন্ট্রুসিভ, হচ্ছে ক্যান নট ক্যাপচার হোয়েন হটস অন স্ক্রিন, স্ক্রিনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা তুমি হচ্ছে ক্যাপচার করতে পারবে। নোট টেকিং এর ক্ষেত্রে কি নন ইন্ট্রুসিভ, এটা হচ্ছে সুবিধা, এবং চিপ অবশ্যই কম হচ্ছে, টাকা পয়সা বেশি খরচ হয় না, এবং অ্যানালাইজেবল, আমরা হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট অ্যানালাইজ করতে পারি। এখন এরপরে হচ্ছে এখানে দেখো নোট টেকিং এর অসুবিধাটা কি, যে স্লো, আমরা হচ্ছে তো স্পিডে লিখতে পারি না, ম্যানুয়াল লিমিটেড এটা, এবং হচ্ছে সফটওয়্যার। দেখো এখানে হচ্ছে সফটওয়্যার লগইন এর ক্ষেত্রে অটোমেটেড, অ্যানালাইজেবল এবং প্যাসিভ। হ্যাঁ, এটা অটোমেটেড, অ্যানালাইজেবল এবং হচ্ছে প্যাসিভ অবশ্যই, এবং লিমিটেড, ন্যারো দিতে হচ্ছে। এরপর হচ্ছে দেখো কন্ডাক্টিং কোয়ালিটেটিভ এনভায়রনমেন্ট ইভ্যালুয়েশন। তো হচ্ছে প্রথমে পাইলট স্টাডি রান করতে হবে, ফোকাস অন ফিডব্যাকের উপর ফোকাস দিতে হবে, ইউজ কোয়েশ্চেনিং করতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে ইনস্ট্রাক্ট ইউজার্স হাউ টু ডু এবং হাউ নট টু ডু। হচ্ছে ইউজার তাকে হচ্ছে কি করবে কি করবে না সেগুলোকে ক্লারিফাই করে এনশিওর করতে হবে। এগুলো জাস্ট নর্মালি তোমাদের এই কোয়ালিটেটিভ যে ইনভায়রনমেন্ট ইভ্যালুয়েশন সেগুলোর মধ্যে হচ্ছে
এরপরে দেখো যে কোয়ান্টিটিভ ইভ্যালুয়েশন। ওই কোয়ালিটেটিভের মতো কোয়ান্টিটেটিভটা হচ্ছে কিছু চেঞ্জ আছে এখানে, যেখানে কিছু টিপস দেওয়া আছে যে কি করবে এবং হাইপোথিসিস টেস্টিং সেগুলো নিয়ে আর কি সবাই দেওয়া আছে এখানে। যে ওখানে ডাটা রিলেটেড কোনো ব্যাপার স্যাপার যদি থাকে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, কায়েস্পা বাইনোমিয়াল মানে হচ্ছে অ্যানোভা, স্টুডেন্ট টেস্ট, হ্যাঁ, বিভিন্ন টেস্ট টাইপ দেওয়া আছে। ওকে, এটা লাস্টে আর কি একেবারেই। এম্পিরিক্যাল ডাটা, হাইপোথিসিস টেস্টিং। এখানে দেখো কোয়ালিটেটিভ এভালুয়েশনের মধ্যে গোল ইজ টু অবজেক্টিভলি কম্পেয়ার হাউ অ্যান ইন্টারফেস ইজ বেটার দেন আদার। যে আমি জাস্ট এখানে অবজেক্টটা কি, যে কিভাবে okay, দেখো এখানে হচ্ছে ডিজাইনিং এর ব্যাপারটা দেওয়া আছে যে কিভাবে তুমি ডিজাইন করবা। হট ডু পার্টিসিপেন্টস টু, পার্টিসিপেন্টরা হচ্ছে কি করবে এটা হচ্ছে ইয়ে করতে হবে। ডাজ এভরি বা ইচ এন্ড এভরি পার্টিসিপেন্ট পার্টিসিপেট ইন ওয়ান ট্রিটমেন্ট অর বোথ। ওকে, হচ্ছে আমরা একটা সিঙ্গেল পার্টিসিপেন্টকে মাল্টিপল জায়গায় বা হচ্ছে নাকি সিঙ্গেল জায়গায় ইয়ে করতেছি কিনা, বিটুইন সাবজেক্ট কম্পারিজন। ইফ ইচ পার্টিসিপেটস ইন ওয়ান ট্রিটমেন্ট, হচ্ছে একটা সিঙ্গেল ট্রিটমেন্টে হয়, যদি হচ্ছে বোথ ট্রিটমেন্টে হচ্ছে হয়, তাহলে হচ্ছে আমাদের এটাও চিন্তা করতে হবে। এবং র্যান্ডম অ্যাসাইনমেন্ট, এটা অবশ্যই হচ্ছে কমপ্লিটলি র্যান্ডম করতে হবে, পার্সিয়ালিটি বা অন্য কোনো কিছু হচ্ছে ইয়ে করতে পারবো না। এখানে হচ্ছে ডিজাইনিং কোয়ান্টিটেটিভ রিলেশন বিটুইন টু সাবজেক্ট কম্পারিজন। আমরা হচ্ছে যখন সাবজেক্টকে নিয়ে হচ্ছে কাজ করবো, দ্যাট মিনস মানে ব্যক্তি হইতে পারে বা যাই হোক না কেন, স্প্লিট দ্য ইউজার্স ইনটু টু র্যান্ডম গ্রুপস। আমরা হচ্ছে একেবারেই র্যান্ডম গ্রুপে দুইটা ভাগ করে দিব এবং প্রত্যেকটা গ্রুপের মধ্যেই পার্টিকুলার ট্রিটমেন্টের জন্য ইয়ে করবো। হ্যাঁ, দিস হেল্পস আস to compare between two groups of subject receiving different treatments. Okay? যে এরপরে আমরা হচ্ছে ডিফারেন্ট ট্রিটমেন্ট ইয়ে করে দেওয়ার পরে এখানে হচ্ছে প্রত্যেকটা গ্রুপে ইয়ে আছে। এখানে হচ্ছে আবার উইদিন মানে বিটুইন দুটো গ্রুপের মধ্যে এটা হচ্ছে উইদিন সাবজেক্ট কম্পারিজন, হুইচ পার্টিসিপেন্ট সি হুইচ ট্রিটমেন্ট ফার্স্ট। হ্যাঁ, যে কোন কোন ইয়া কোনটা ফার্স্ট দেখবে সেগুলো আর কি এখানে জাস্ট ভাগ ভাগ করে দেওয়া। হচ্ছে টিপ দেওয়া আছে, যে হচ্ছে কিছু টিপ দেওয়া আছে যে কন্ট্রোল ই হট ইউ ক্যান, তুমি কি করতে পারো সেটা তুমি কন্ট্রোল করো। লিমিট ইউর ভেরিয়েবলস, বা হচ্ছে আমরা লিমিট করে দিলাম ওয়ার্ক ব্যাকওয়ার্ড, অনেক সময় কাজ করতে করতে ঝামেলা হয়ে গেলে ব্যাকওয়ার্ড আসতে হইতে পারে। এবং হচ্ছে স্কিপ ইওর অ্যানালাইসিস ইন অ্যাডভান্স, আমরা হচ্ছে স্ক্রিপ্টটা হচ্ছে অ্যানালাইসিসটা আমরা স্কিপ করে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব। তো হাইপোথেসিস টেস্টিং যেটা এখানে দেখাচ্ছে আর কি, যে টেস্টিং whether or not the data allows to conclude different exist. ওকে, যে আমরা এমন ভাবে আমরা টেস্ট করতেছি ডাটাগুলো যেগুলো পাইলাম সেগুলো হচ্ছে টেস্টের ক্ষেত্রে বা আমরা কনক্লুশন কিভাবে এখান থেকে ইয়ে করতে পারি, ড্র করতে পারি। সো টু প্রুভ সামথিং we initially hypothesize that the opposite is true. This is called null hypothesis. Okay, আমরা জাস্ট এই যে ট্রু আর ফলস এটা কিভাবে আমরা ইয়ে করব,
আমরা অলওয়েজ ইনিশিয়ালি হচ্ছে ইয়ে করে নিলাম যে অপোজিট হচ্ছে ট্রু। ইফ উই ক্যানট প্রুভ দ্য নাল হাইপোথিসিস, যদি হচ্ছে আমরা ওই হাইপোথিসিসটা প্রুফ করতে না পারি, দেন আমরা হচ্ছে ধরে নিব যে হচ্ছে আমাদের ওইটা যে আমরা নাল হাইপোথিসিস ধরে নিয়েছিলাম যে আমরা প্রুফ করতে না পারি। ব্যাপারটা কিরকম যে তুমি জাস্ট প্রথমে ধরে নিলা যে তুমি যে ম্যাথটা করতে মনে করো সেটা ভুল, তুমি যদি এটাকে ঠিক প্রমাণ করতে না পারো তাহলে এটা ভুলিয়া। if we cannot prove the null hypothesis, it means our initial hypothesis is true. আমরা যে হচ্ছে এই অপোজিট যেটা ট্রু ধরলাম, সেটা যদি হচ্ছে আমরা প্রমাণ করতে না পারি, নাল হাইপোথিসিস বলতেছি, তাহলে সেটা হচ্ছে আলটিমেটলি। এবং এই হাইপোথিসিস ব্যাপারগুলো এই বিভিন্ন কি বলে তোমার কায়েস্কার টেস্ট, দেন হচ্ছে যে কর্মগ্রুপ টেস্ট বা বাইনোমিয়াল লিনিয়ার রিগ্রেশন, এই টেস্টগুলো দিয়ে হচ্ছে করা। ওকে, এখানে থিওরিটিক্যাল অনেক কথাবার্তা আছে, মানে কাইন্ড অফ মেনলি কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশন এবং হচ্ছে কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন, এই দুইটার বেসিক আলোচনাগুলা সেগুলো হচ্ছে একটু ভালো মতো দেখতে হবে। এবং এটা হচ্ছে কোনো একটা রিয়েল লাইফের এক্সাম্পল তো আমরা হচ্ছে এখন দিলাম না, আমরা দেখি যদি পারি তাহলে হচ্ছে নেক্সট হয়তো রিয়েল লাইফ এক্সাম্পল এর সাথে ম্যাচ করাই দিয়ে ওদেরকে এরপরে হচ্ছে 23 নাম্বার যে স্লাইডের আছে অ্যাপ্লিকেশন, 22 নাম্বারটা তো আমরা হচ্ছে একটু দেখলামই, এবং 24 নাম্বার লেকচারটা তোমাদের হয়তো একটা এখান থেকে একটা বড় একটা লেকচার দেয়া আছে। যাই হোক, তোমাদের আর এই যেটা আজকে দেখালাম যে দুইটা হিউরিস্টিক ইভ্যালুয়েশন, এই দুইটাও কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে কোথায় কিভাবে ইভ্যালুয়েট করা যাচ্ছে না কিভাবে। ওকে, তাহলে আজকে এতটুকু থাক। আমরা হচ্ছে নেক্সট দিন দেখি এক্সাম্পল ওই যে ইয়েগুলার কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ যে সেটা হচ্ছে এক্সাম্পল দেয়া। স্যার কথা ছিল লাস্টে। বললাম আজকে হচ্ছে এই পর্যন্ত থাকবে। আমরা হচ্ছে নেক্সট দিনে আমরা হচ্ছে এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশনে এক্সাম্পল হচ্ছে দিয়ে বোঝানোর ট্রাই করব। যেহেতু ওকে আমাদের স্যার, একটু লাস্টে ক্লাসের লাস্টে একটু কথা বলবেন স্যার। হ্যাঁ বলতে পারো, সমস্যা নেই। স্যার রেকর্ডিং